আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটি বিশেষভাবে তৈরি করেছি ল্যাপটপের গুরুত্বপূর্ণ ও অতি সাধারণ সমস্যা নিয়ে, আর তা হলো ল্যাপটপের হিংস বা কবজার সমস্যা। অনেক সময় আমরা দেখি ল্যাপটপ খুলতে গিয়ে শব্দ হয়, ঢিলা হয়ে যায় বা পুরোপুরি খুলে পড়ে যায়, অথচ একটু ভালোভাবে মেরামতের মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান করা যায়। এই ভিডিওতে আমি ধাপে ধাপে তুলে ধরেছি কিভাবে ল্যাপটপের হিংস রিপেয়ার করা হয়, কী কী সতর্কতা অবলম্বন করতে হয় এবং কোন কোন টুলসের প্রয়োজন হয় যখন ডিসপ্লের বডি ভেঙে যায়, অথবা মেইন বডি থেকে যখন পুরোটাই ভেঙে যায় তখন কিভাবে বডি তৈরি করে এবং পুনরায় সেই হিংসকে সঠিকভাবে মেরামত করা যায়। এই ব্যাপারে পরিপূর্ণ টিপস থাকবে আমার এই ভিডিওতে। ল্যাপটপ সার্ভিসিং শিখছেন তাদের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, আর যারা অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছেন তাদের জন্য থাকবে খুবই কার্যকরী টিপস ও রিমাইন্ডার। এখানে ডেলের একটা মাদারবোর্ড রয়েছে, এটা কাস্টমার নিয়ে আসছে। এটার হচ্ছে ডিসপ্লের যে সাইড রয়েছে, এই ডিসপ্লের পিছনে যে স্ক্রুগুলো যে রয়েছে সেই স্ক্রুগুলো ভিতর থেকে উঠে আসছে। এই যে দেখেন এখানে ফাঁকা হয়ে আছে। এখন যদি আমরা এটা খুলি, খোলার পরে এটা ভালোভাবে দেখতে পারবো যে এটার ভিতরের অবস্থাটা খুবই বেকটে। অতএব চলেন আমরা এটাকে ভালোভাবে খুলে নেই। এটা খুলতে হলে আমার পুরো বডিটাই খুলতে হবে, তারপরে এর কাজটা করতে হবে। সর্বপ্রথম এই ডিসপ্লের পার্টটা খুলে ডিসপ্লেটাকে অবশ্যই আলাদা করে নিতে হবে, কারণ যেহেতু ডিসপ্লের পিছনেই তাই। আর সাথে সাথে এই হিংসটা হচ্ছে অনেক টাইট, যার কারণে পুরো বডি খুলে তারপরে হিংসটা আমার লুজ করে নিতে হবে এবং এই পুরো বডিটাই ভালোভাবে খুলে নিতে হবে। তাহলে কাজের সহজার্থে আমি এই পুরো বডিটা খুলে নেব। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এখানে দেখেন অনেক সময় ভিতর থেকে যখন এই স্ক্রুগুলো ভেঙে যাওয়ার কারণে এই যে স্ক্রু যেগুলো আছে নাট, এগুলো শুধু ঘুরে। আমি যদি এটা চেষ্টা করে দেখেন শুধু ঘুরতেছে, কিন্তু নাটটা উপরে উঠে আসছে না। এক্ষেত্রে আমি কিভাবে এটা উঠাতে পারি? সহজ একটা পদ্ধতি হলো যে ওপেনার অথবা অন্য কোনো কিছু দিয়ে, এই যে দেখেন শুধু ঘুরছে কিন্তু উঠছে না, ওপেনার অথবা অন্য কোনো কিছু দিয়ে যদি এটা এভাবে নাটের নিচে যদি একটু চাপ দিয়ে ঢুকিয়ে, অর্থাৎ নাটটা যাতে টাইট হয়ে যায়, এরকম যদি আমরা রাখতে পারি, তাহলে এই জিনিসটা উঠাতে আমার অনেক সহজ হবে এবং সাথে সাথে উঠে যাবে। অন্যথায় এটা টানতে টানতে ভেঙে যাবে, তারপরে উঠবে না। যদি এরকমের নিচে দিয়ে উপরের দিকে একটু চাড়নি দিয়ে যদি একটু চাপ দিয়ে ধরি, তাহলে যাতে নাটা টাইট হয়, যখন টাইট হবে তখন অটোমেটিক এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। এই টিপসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যাদের কাজের ক্ষেত্রে এরকম হয় অবশ্যই এটা ফলো করতে পারেন, তাহলে অনেকটা উপকৃত হবেন। এখন আমরা অন্যান্য যেগুলো নাট রয়েছে সবগুলো খুলে নিলাম। এখন আমরা এটা পুরোটা ব্যাক পার্ট যে রয়েছে ব্যাক পার্টটা তুলে নিচ্ছি। আস্তে আস্তে করে তুলতে হবে, খুব সাবধানে, যেন কোনো লক না ভাঙে, এবং চারদিকে ওপেনার দিয়ে আস্তে আস্তে করে চাপ দিলে হালকা হালকা টুট করে শব্দ করবে, আর পুরোটাই আস্তে আস্তে করে উঠে যাবে। অনেক ল্যাপটপের কিবোর্ডের নিচে, কিবোর্ড যেহেতু উপরে থাকে, কিবোর্ডের নিচে না স্ক্রু থাকে, সেক্ষেত্রে ব্যাক পার্ট খোলার সময় অবশ্যই সতর্কতার সাথে খুলতে হবে। যদি কিবোর্ড উপরে থাকে তাহলে কিবোর্ড আগে উঠবে, তারপরে আমাদের দেখতে হবে যে ব্যাক পার্ট উঠে কি না। তাই খুব সতর্কতার সাথে কাজ করতে হবে, কারণ এক ল্যাপটপের এক সিস্টেম থাকে। সেজন্য খুব মনোযোগ দিয়ে যারা নতুন আছেন তাদের জন্য খুব খেয়াল করে এই কাজগুলো করতে হবে, কারণ ওলটপালট হয়ে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়। অলরেডি আমাদের ব্যাক পার্ট খোলা হয়ে গিয়েছে। এখন আমাদের এই লকগুলো একটু চেক দিয়ে নিতে হবে যে এই নাটগুলোর কি পজিশনে আছে। এখানে যে দেখেন প্রত্যেকটা আমরা হিংসে 3টা করে নাট আছে, খুলে ফেললাম। আমরা এই নাটগুলো আগে খুলে নেব,
কারণ বডি খোলার সময় এই নাটগুলো বডির সাথে একবারে ফিক্সড করা থাকে। এই নাটগুলো আমরা খুলে নিচ্ছি। নাটগুলো খুলে তারপরে হিংসটা আস্তে করে আলতো করে চাপ দিয়ে ফাঁকা করে নিতে হবে। এই সাথে আমি একটা ড্রাইভারের সাথে চুম্বক ম্যাগনেট লাগিয়ে নিয়েছি, যাতে করে স্ক্রু খোলার ক্ষেত্রে সহজ হয় এবং এভাবে ধরে তারপরে কাজ করতে অনেকটা সহজ হয়। এই জন্য একটা ম্যাগনেট লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন, আস্তে করে হালকা করে, অনেক টাইট এটা আমাদের এটা লুজ করতে হবে, অনেকটা টাইট আস্তে করে জাগাতে হবে। তারপরে সামনের দিকে হালকা টান দিলেই খুলে যাবে। কিন্তু এই খোলার আগে অবশ্যই সতর্কতার সাথে দেখতে হবে যে কোন কোন রিবন অথবা তার যে কানেকশন আছে সেই কানেকশনগুলো দেখে নিতে হবে। কানেকশনগুলো অবশ্যই খুলে নিতে হবে। যদি এগুলো দেখা না হয়, হঠাৎ করে টান দেওয়া হয়, তাহলে কিন্তু এগুলি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য খুব সাবধানের সাথে দেখে নিতে হবে। এই যে দেখেন, এখানে ওয়াই লাইনের এখানে দুইটা তার রয়েছে। এই তারগুলো আমরা খুলে নেব। এবং এই যে পয়েন্ট মতো যেগুলো ক্লিপ আছে, ক্লিপ থেকে আস্তে আস্তে করে এটা খুলে নিতে হবে। কোনো তাড়াহুড়ো করা যাবে না এবং জবরদস্তি করে কোনো কিছু করা যাবে না। যেখানে যে জিনিসটা ফিক্সড সেখানে যদি বসে যায়, অটোমেটিক এটা কাজ করবে। ল্যাপটপের আদার্স যেগুলো পার্টসপাতি আছে সবগুলোই একই রকমের। তার যথাস্থানে যখন বসবে তখন এমনি করে আস্তে করে লেগে যাবে, কোনো চাপাচাপি বা কোনো কিছু প্রয়োজন হবে না। এই যে দেখেন, আস্তে করে আলতো করে উপর দিকে জাগিয়ে যখন টান দিয়েছে, আস্তে করে খুলে গিয়েছে। সকল বিষয়, সহজ বিষয় দেখে নিতে হবে। দেখেন, এখানে আমরা উপরের যে ঘাটগুলো আছে ঘাটগুলো চেক করে নিচ্ছি যে কোনো ফাটা অথবা তার নাটগুলো ভেঙে গিয়েছে কিনা। এখন আমাদের এই পার্টটা খুলতে হবে। উপরের খুলে ডিসপ্লেটা আলাদা করে তারপরে আমাদের কাজ করতে হবে। দেখেন এখানে কি অবস্থা। এই যে তিনটা যে নাট রয়েছে স্ক্রু, তিনোটা স্ক্রুর নিচে যে সোনালি কালার যে নাটের পজিশন আছে সেগুলো উঠে গিয়েছে। এইগুলো আমাদের রিপ্লেস করতে হবে। এবং এই সাইডের যে হিংসটা আছে এটা অনেক মজবুত এবং শক্তই আছে, শুধু এক সাইড ভেঙেছে। এখন এইটা আমরা মেরামত করব। দেখেন কি অবস্থা এটার। এখানে দুই সাইডে দুইটা এই হিংসটা সেম এইভাবে বসবে, এইভাবে আমাদের বসাতে হবে। আর এটা মোটামুটি ভালো মজবুত আছে, মানে এটা কোনো ভাঙে নাই, কিন্তু প্রচুর টাইট। এই টাইটটা যদি আমরা লুজ না করে না দিই তাহলে আবার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অবশ্যই এটা লুজ করে দিতে হবে। এখন এটা ডিসপ্লেটা আমাদের খুলে ফেলতে হবে, কারণ এখানে যেহেতু কাজ করব সতর্কতা হিসেবে এবং ডিসপ্লের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য ডিসপ্লেটা খুলে আমরা আলাদা করে নেব। আমি মার্কার পেন দিয়ে কোন সাইডে কোন যে হুকের উপরে যে কভার ছিল কভারটা একটু সাইন করে নিচ্ছি, যাতে পরবর্তী লাগানোর সময় সহজ হয়। এবং এই যে দেখেন এল লিখে দিলাম। লেফটের সাইড যেহেতু এক সাইডে লিখলেই হবে, দুই সাইডের প্রয়োজন নাই। এখন আমার কাজ হলো ডিসপ্লেটা পুরোটাই খুলে ফেলা।
আমি ডিসপ্লেটাকে আস্তে করে তুলে ফেলছি। খুব সাবধানের সাথে, যেন পুরো কাজে কোনো জবরদস্তি কিছু করা যাবে না, চাপাচাপি টানাটানি কিছুই করা যাবে না। স্মুথভাবে যার পজিশন মতো তাকে থাকতে দিতে হবে, তাহলেই আস্তে আস্তে কাজ করতে হবে। খুব সতর্কতা, সব জিনিসই সতর্কতার সাথে করতে হবে। এখানে দেখেন ডিসপ্লেটা খুলে ফেললাম এবং পিছে যে রিবন রয়েছে সেগুলো উপরে একটা স্টিকার থাকে, স্টিকারটা আস্তে আস্তে করে তুলে নিতে হবে। এই যে স্টিকারটা উঠিয়ে ফেললাম। এখন একটা দেখার বিষয় একটা দেখেন, এদিকে একটু লক্ষ্য করেন। বিষয়টা হলো যে এখানে একটা লক আছে, সুন্দর এই রিবনের একটা লক আছে। এই যে দেখতে পাচ্ছেন লাল করে যে একটা গোনা টাইপের, মানে হ্যাঁ, এই যে এই লকটা উঠিয়ে তারপর খুলতে হবে। এই লকটা যদি না উঠান তাহলে কিন্তু ডিসপ্লেটা খুলবে না, কখনোই খুলবে না। ডিসপ্লে ভেঙে যাবে, ডিসপ্লের যে ঘাট আছে ভেঙে যাবে, কিন্তু তারপর উঠবে না। এটা উঠে যখন হালকা একটু টান দেবে আস্তে করে খুলে যাবে। তো এই লকটা সবসময় খেয়াল করতে হয় যে লকটা খুলছে কিনা। ডিসপ্লেটা ভালোই আছে, যেটা আগে লাগানো ছিল, অন ছিল, দেখেছি সুন্দর ডিসপ্লে। এখন ডিসপ্লেটা আমরা রেখে দিলাম। এই যে দেখেন এটা 3টা পজিশন আছে নাটের, এই 3টা পজিশনের সবগুলো ভেঙে গিয়েছে। এই 3টা পজিশন আমাদের তৈরি করতে হবে সেম এই রকমের তৈরি করতে হবে। এই সাইডে যেগুলো আছে সবগুলো ভালো আছে, এখনো ভাঙেনি। এখন এই 3টার মতোই সেম আমাদের এই 3টাও তৈরি করতে হবে। এখন আমরা এই 3টাকে তৈরি করব, কিন্তু এটার বডি হচ্ছে এত পাতলা, এত স্লিম, তৈরি করাটা অনেকটা মুশকিল। কারণ এখানে যদি বেশি হিট পড়ে সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে এবং অপর প্রান্ত থেকে বের হয়ে যাবে। তাই এই কাজটা করাটা অনেকটা কঠিন সাধ্য হলেও অনেকটা সহজ, যারা করে তাদের জন্য সহজ, এই আর কি। আমি এই নাটগুলো পলি ইউজ করে যাতে একটা নাট অপর ল্যাপটপের সাথে মিক্স না হয়ে যায় এবং অথবা কোথাও পরে হারিয়ে না যায়, এই জন্য ছোটো ছোটো পলি ব্যবহার করি। আমি নাটগুলো আগে ভরে নিচ্ছি পলির ভিতরে, সাথে যে ঘাড়গুলো রয়েছে, ঘাড় প্লাস্টিকের হিংসের উপরে, সেটাও রেখে দিলাম এবং যাবতীয় ছোটো ছোটো যেগুলো জিনিস আছে সেগুলো ভরে নিলাম। এবং এখানে একটা কস্টিপ আছে, হালকা ঘাম দেওয়া পলিটা আমি প্যাকেট করে নিচ্ছি, ব্যাস। এখন নাট পড়বেও না, কোথাও যাবে না। এটা আমার কাছে অনেক ভালো লাগে এই কাজটা, এই জন্য আমি এভাবে করে নিই। এখন আমাদের কাজ হলো যে লকটা আমরা খুলেছি অনেক টাইট, এটা থেকে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো আলাদা করা। এখন এই স্ক্রুগুলো দেখেন, এই যে ঘোরাচ্ছি নিচের লক সহ ঘুরছে, দেখতে পাচ্ছেন, এই যে লক সহ ঘুরছে। এখন পিছনে যে লকগুলো আছে সেই লকগুলো আমরা নস প্লাস দিয়ে ধরে আস্তে করে খুলে নেব। সেক্ষেত্রে যদি অনেক শক্ত হয়, যে স্ক্রুগুলো অনেক টাইট হয়ে গিয়েছে, অনেক সময় আছে যে জং ধরে টাইট হয় অথবা অন্য কোনো কারণে টাইট হয়, সেক্ষেত্রে এভাবে নোজ প্লাস নিচে রেখে আলতো করে মজবুত করে ধরে আমি টুলসগুলো একটু সরিয়ে নিচ্ছি যাতে সহজ হয় কাজটা। এখানে এই যে আমরা হিংস নিয়ে নিলাম, এখন হচ্ছে এগুলো সব খুলতে হবে। খোলার জন্য আমি এই যে নোজ প্লাস দিয়ে ভালোভাবে শক্ত করে ধরে নিচের দিকে যদি আমি রাখি তাহলে এটা আমি জোর খাটাতে পারবো। অতএব নিচে রেখে হালকাভাবে ধরে মজবুত করে ধরতে হবে, তারপর যদি আমি খুলি সহজেই খুলতে পারবো। এই যে খুলে গিয়েছে। যতই টাইট হোক, যদি স্ক্রু ফসকে না যায়
তাহলে অবশ্যই এটা খুলে যাবে। এই জন্য নিচের দিকে রেখে শক্তভাবে চাপ দিয়ে ধরে যদি স্ক্রু চালাই অবশ্যই এটা খুলে যাবে। এটা হচ্ছে সুন্দর একটা পদ্ধতি। আর যদি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করি, যার যার মতো করতে পারি, বাদবাকি এটা আমার কাছে অনেকটা ভালো এবং কার্যকরী। এই জন্য বাস আমার 3টা খোলা হয়ে গিয়েছে। এই যে দেখেন 3 নাট 3 লক। এখন আমি এগুলোকে একটু সাইড করে নিচ্ছি। এখন আমার কাজ হলো এইগুলো অনেক শক্ত, এই শক্তগুলোকে একেবারে নরম করতে হবে। যে পরিমাণ এটার হার্ড হয়ে রয়েছে এমনিতেই ঘাড় ভেঙে যাবে। অতএব এগুলোকে নরম করতে হবে। নরম করার জন্য গুরুত্বপূর্ণ একটা টুলস আপনাদের সাথে শেয়ার করব। এটা ডান বাম যাতে আমার পরবর্তীতে প্যাচ না লাগে, সহজ বোঝার জন্য একটা চিহ্ন দিয়ে নিলাম। এখনো কাজ হচ্ছে এই দুইটাকে লুজ করা। অনেকটা টাইট, এত টাইট কাজ করাটা অনেক মুশকিল। গুরুত্বপূর্ণ একটা টুলস শেয়ার করি। টুলসটা হলো এই যে একটা টুলস, এটার কার্যকারিতা অনেকটা ভালো। কারণ এর আগে আমি যতবার কাজ করেছি হয়তো হাতে ব্যথা পেয়েছি, নয়তো অন্য কোনো সমস্যা হয়েছে। এটা দিয়ে কাজ করা অনেক স্মুথভাবে কাজ করা যায়। কাজ করাটা অনেক সহজ। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 10-12টার মতো বিভিন্ন মাথার রয়েছে এবং বড় ছোট সব কিছুর লক রয়েছে এবং দুইও সাইডে আমি ঘোরাতে পারবো। এই যে এই পুটটা চাপ দিয়ে ধরে সুন্দর করে লাগিয়ে তারপর এটা লাগাতে হয় এবং এইটার মাথা দিয়ে যে কয়টা ক্যাপ রয়েছে সেই ক্যাপগুলো লাগানো যায় এবং এই ক্যাপ লাগিয়ে যত শক্তই হোক না কেন রিপেয়ারের ক্ষেত্রে অনেকটা সহজ এবং সুন্দর। এখন যেহেতু আমার এটা ছোট, মাথাটা হচ্ছে ছোট, নাটটা হচ্ছে ছোট, এই জন্য যে ছোট যে দুইটা রয়েছে সেই ছোট দুইটাই নিয়ে নিচ্ছি। অনেক টাইট, মোটামুটি একটু নাড়া দিয়ে দুই সাইডে তারপর নিয়ে নিতে হয়। এই যে এখানে ছোট একটা বল্টু আছে, ছোট একটা মার্ক, চাপ দিলে টাট করে লেগে যাবে। তারপর যদি এটা এইভাবে লাগাই খুব সহজভাবে খুলে যাবে এবং এটা দুইও সাইডে মুভ হয়। এক সাইডে শক্ত থাকবে আর এক সাইডে কর 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 করে নরম হবে। সেক্ষেত্রে এই যে খোলাটা অনেক সহজ হয়ে যায়। এটার লকটা দুই সাইডে এবং এটার কার্যকারিতা এবং কাজ করাটা অনেক সহজ। কারণ নোজ প্লাস দিয়ে যখন করা হয় তখন অনেক সময় হাতে ব্যথা পাওয়া যায়, ছিটে যায়। এগুলো দিয়ে যদি এভাবে করা হয়, দেখেন আমি এটা নরম করেছি, দেখেন কত নরম হয়ে গিয়েছে, কত সহজভাবে। না কোনো চাপ, না কোনো পরিশ্রম, না নোজ প্লাস ফসকে যাবে। দেখেন একেবারে লুজ হয়ে গিয়েছে। এখন এটা পজিশন মতো, নিজের মন মতো, পজিশন মতো এটাকে টাইট অথবা লুজ করা যাবে। আমি কতটুকু প্রয়োজন আমি করে নিচ্ছি, যতটুকু আমার প্রয়োজন, যাতে একেবারে ঢিল হয়ে না যায় যে ডিসপ্লে পার্ট পড়ে যাবে, আবার এত টাইট যাতে না হয় যে পরবর্তীতে ভেঙে যাবে বা আবার খুলে যাবে। আমি এটা হচ্ছে হাতের ম্যানেজমেন্ট। এটা যারা করতে করতে অভ্যস্ত হয়ে যায় যে কতটুকু লুজ রাখার প্রয়োজন আর কতটুকু লুজ রাখতে হবে বা হবে না। ব্যাস একটা আমার রেডি, দ্বিতীয়টা
বাস লক দুইটা আমার হয়ে গিয়েছে। এখন আমার যে টুলস আছে এই টুলসটাকে আমি আবার রেখে দিচ্ছি। এটা দ্বারা যে অ্যাভেলেবেল পাওয়া যায়, এটা যারা সব সময় কাজ করেন তাদের জন্য অনেক উপকারী। প্রয়োজনে এই টুলসটা নিয়ে নিতে পারেন। এটা আপনার কাজকে অনেকটা সহজ করবে। এটা যদি আপনি নোজ প্লাস দিয়ে করতে চান, এই ঘাড়গুলো, এই হিংসগুলো তৈরি করতে ছিটে যাবে, হাতে ব্যথা পাবেন। একবার তো এক টেকনিশিয়ান বলছিল, ভাই আমি এভাবে করতে গিয়ে আমার কপালে একবার বাড়ি খেয়েছি। অতএব খুবই সাবধান। এই টুলসটা দারাজ থেকে যদি নিয়ে নেন অনেক সহজ হবে। হয়তো 800 টাকা অথবা 1000 টাকার মধ্যেই এটা পেয়ে যাবেন। কম দামের ভিতরে অনেক ভালো একটা টুলস। এখন আমাদের কাজ হচ্ছে 3টা পয়েন্টকে তৈরি করা, কিভাবে করবেন এবং কি কি এটায় ব্যবহার করা হয় সেগুলো দেখাবো এখন। তো যেহেতু আমাদের আয়রনের প্রয়োজন হবে, তাতাল আর কি, সেই তাতাল ব্যবহার করার আগে আশেপাশে যেগুলো তার, তারপরে যেগুলো রিবন টিবন রয়েছে, এই রিবনগুলো একটু দূরে নিয়ে নিতে হবে, যাতে বেখেয়ালির কারণে যেন এগুলোর উপর তাতালে গরম না লেগে যায়, তাহলে অনেকটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা। এই জন্য সবগুলো দূরে নিয়ে নিচ্ছি। এবং যে আয়রনটা ব্যবহার করবেন সেটা একটু আগে থেকেই হিট দিয়ে রাখবেন। আর এখানে যেগুলো আমার প্রয়োজন পড়বে, এখানে আমি একটা সুপারগুলো নিয়ে নিলাম। তারপরে এখানে এই পলির ভিতরে রয়েছে সিমেন্ট এবং বালু মিক্স। দালানের যে সিমেন্ট, যে বালু, এই দুইটা মিক্স। তারপরে হচ্ছে তুলা। এই তুলাটা অনেক কার্যকর, অনেকে তুলার পরিবর্তে টিস্যু ব্যবহার করে। এখানে টুইজার নিয়ে নিচ্ছে একটা, ছোট জায়গায় টুইজার দিয়ে ধরতে হয়। তারপরে হচ্ছে এখানে একটা সুইও নেওয়া যায়। এবং ওপেনারের যে মাথাটা আছে, চোখা মাথা সুন্দর, এটা দিয়েও কাজ করা যায়, এটাও নিয়ে নিলাম। অনেকে আবার এখানে সিমেন্টের পরিবর্তে অনেকে পাউডার ব্যবহার করে, সাদা পাউডার, সেটাও ব্যবহার করা যায়। এখন এই 3টা ঘাটকে আমার তৈরি করতে হবে। আমরা যে সোল্ডারিং করব সেক্ষেত্রে এই যে তাতাল যে থাকবে, তাতালের মাথাটা দেখেন অনেকটা ভোঁতা থাকবে। ভোঁতা বলতে এই যে একেবারে চোখা থাকবে না। যদি একবারে সুচালো থাকে সেক্ষেত্রে যদি আমরা এটাকে হিট দিতে যাই তাহলে বডিটা আগে পুড়ে যাবে এবং প্লাস্টিকটা উপরে চলে আসবে। এই জন্য মাথাটা অনেক চোখা যাতে না হয় এবং সুচালো না হয়, এরকম যদি একটা তাতাল না হয় সেক্ষেত্রে অনেকটা ভালো। প্রথমে যেহেতু এটার সাইডে প্লাস্টিক আছে এবং এখানেরই ছিল, সেক্ষেত্রে আমি এটা ঘুরিয়ে চারো সাইডে দেখলাম যে কোন জায়গায় পজিশন মতো বসে। তারপরে হালকা করে একটু সুপারগুলো দিয়ে দিচ্ছি যেন জমে না থাকে। তারপরে তার পজিশন মতো এইটা আস্তে করে বসিয়ে দিতে হবে। এখানে দেখেন মাঝখানে একটু ঠালা ছিল, সেখানে যে সুপারগুলোটা জমে থাকে তাহলে উপরের দিকে চলে আসবে। উপরের দিকে যদি চলে আসে তাহলে ফাঁকাটা বন্ধ হয়ে যাবে এবং যে
স্ক্রু যে লাগবে সে লাগার স্থানে সুপারগুলো থাকলে স্ক্রুটা টাইট হবে না, তাই খুব সাবধানতার সাথে লাগাতে হবে এবং নিচে যেন সুপারগুলো জমে না থাকে একটু খেয়াল করতে হবে। এবং আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে তার পজিশন মতো বসিয়ে দিচ্ছি। ব্যাস একটা পজিশন মতো বসে গিয়েছে। এখন আমি একটু চাপ দিয়ে ধরে রাখি যাতে করে সুপার গ্লুটা শুকিয়ে গেলে ভালোভাবে লেগে যায়। লাগানোর ক্ষেত্রে সবসময় সতর্ক রাখতে হবে যে নাটের যে পজিশনটা সেটা যেন বাঁকা না হয়। এখন আমি এই যে আরেকটা নিয়ে নিচ্ছি। এই নাটের যে লকগুলো আছে সেই লকগুলো ছোট মাথাটা নিচে যায়, আর এই যে দেখেন ছোট মাথা আর নিচে হচ্ছে বড় মাথা। এটার মধ্যে বড় মাথাটা হবে উপরের দিকে আর ছোট যে মাথাটা থাকবে সেটা হবে নিচের দিকে। আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি এখানে একেবারে সেম জায়গায়, যেহেতু এটা প্লাস্টিকও নেই এবং প্লাস্টিকের সাইডে যেগুলো ছিল সেটাও ভেঙে গিয়েছে। এই যে দেখেন এটা আমি আস্তে করে, বেশি না হালকা করে, যাতে সোজা করে হালকা একটু বসানোর জন্য। বেশি জোরে যদি চাপ দেই অথবা বেশিক্ষণ ধরে রাখি তা সেক্ষেত্রে ওই প্রান্ত থেকে বের হয়ে যাবে, তাই বেশিক্ষণ রাখা যাবে না। একেবারে পাতলা যেহেতু বডি, শুধু সোজা করে হালকা করে বসিয়ে দেব। এই যে এখানে হালকা করে বসিয়ে দিতে হবে। একটু ঘুরিয়ে দেখছি যে প্লাস্টিকটার সাথে পজিশন মতো বসে কিনা। দেখছি যে কোনো ক্রমেই এটা পজিশন মতো বসছে না। দেখলাম বারবার পজিশন মতো বসছে না। ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে তার পজিশনটা কোথায়। এটা ভেঙে যাওয়ার কারণে হতে পারে যে নিচের যে খাপটা রয়েছে পজিশন মতো বসে না। আমি পুরো প্লাস্টিকটাই তাহলে ফালিয়ে দিচ্ছি। লকের সাথে যে প্লাস্টিকটা ছিল ফেলে দিলাম আর কি। তারপরে শুধু লকটা নিয়ে আসলাম, বসিয়ে দিলাম। এখন হালকা গরম দিয়ে হালকা করে সোজা করে নিতে হবে যেন পজিশন মতো নাটটা আবার লাগে। তাহলে দেখেন একেবারে তিনটা তার পজিশন মতো জায়গা মতো সোজা উপরে, যেন বাঁকা তারা না হয়। যদি বাঁকা হয় সেক্ষেত্রে নাট বা স্ক্রুগুলো ভালোভাবে লাগবে না। একেবারে সোজা সোজা করে নিতে হবে। প্রয়োজনে 2-3 বার চেক করে দেখা যেতে পারে যেগুলো সোজা হয়েছে কি না, এবং সাথে সাথে হালকা করে একটু সুপারগুলো দিয়ে এটা লাগিয়ে নেওয়া যায়। 3টা পজিশন মতো বসিয়ে তারপরে চেকের জন্য ডিসপ্লের যে পোর্টটা রয়েছে সেই পোর্টগুলো দিয়ে দেখলাম যে নাটটা বা নিচের লকগুলো সোজা আছে কিনা। এখন দেখেন একটা খুব লক্ষ্য করার বিষয় হচ্ছে, যেহেতু ডিসপ্লের একটা লক আছে, এই ডিসপ্লের লকের যে 3টা ছিদ্র, এই ছিদ্রর বরাবর হতে হবে। এবং আমার যে নাটের যে লক, এই লকগুলো অনেক বড় করা যাবে না। যদি বড় করা হয় তাহলে সেই টিনের সাথে ভালোভাবে ফিক্সড হবে না। তাই আমি এই তুলা নিয়ে নিলাম। তুলা নিয়ে চিকন করে বটে নিলাম। এখন হচ্ছে এটা রাউন্ড শেপ দিতে হবে।
হালকা করে চারোদিকে রাউন্ড শেড করে দিতে হবে। নিচে হালকা একটু সুপার গ্লু নিয়ে নিলে ভালো হবে, দেওয়ার সাথে সাথে ওটা টান দিয়ে ধরে রাখবে। পুরোটাই হলো হাতের উপরে। যে যত কাজ করবে, যে যতটা ঠিক করবে, যে যত সতর্কতার সাথে কাজ করবে, তার কাজ ততই সুন্দর হবে। হিংস রিপেয়ারটা হলো পুরা হাতের কারিশমা বা কারিগরিক দক্ষতা। ইনভেস্ট খুবই কম, কিন্তু যে যত সুন্দরভাবে ভালোভাবে করে দিতে পারবে, তার কাজটা ততই ভালো হবে। যারা ভালো রিপেয়ার করে, তারা একবার বডি যদি তৈরি করে, তাহলে কখনোই ওই স্থান থেকে ওই জিনিসটা আর খুলে না। প্রয়োজনে সেখান থেকে ভেঙে যায়, তারপরেও যে রকম কাজ করা হয় সেটা কখনোই আর ভাঙে না বা খুলে না। এটাই হচ্ছে একটা দক্ষতা। যে তুলা যেগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে আলতো করে চেপে চেপে অনেক শক্ত করে দিতে হবে, যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে। কারণ এটার রাউন্ড শেপটা অনেক ছোট, যদি বেশি বড় করা হয় সেক্ষেত্রে উপরে ডিসপ্লের নিচে যে টিনটা রয়েছে সেই টিনটা ভালোভাবে লাগবে না। এই জন্য আমি একেবারে গোল করে নিচ্ছি, অনেক টাইট করে নিচ্ছি। এবং তুলাটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন উপরের যে ফুকাটা রয়েছে, স্ক্রু লাগার যে স্থানটা, সেটা যেন পরিষ্কার থাকে। অতএব উপরে যেন তুলা না থাকে, থাকলে সুপারগুলো লাগার সাথে সাথে সেটা শক্ত হয়ে যাবে এবং এত শক্ত হবে যে পরবর্তীতে কাজ হবে না। দেখেন, আমি এটা একেবারে গোল করে নিয়েছি, পাশের যে গোল যেটা রয়েছে সেটার মতোই। অতএব আর একটা বাকি আছে, সেটাও আমার করে নিতে হবে। যখন এই চারো সাইডে শেপটা হবে, তখন আস্তে আস্তে করে যদি সুপারগুলো ঢেলে দিই, তাহলে তুলা আস্তে করে টান দিয়ে নিয়ে নেবে এবং শক্ত হয়ে যাবে। এখন হচ্ছে আরেকটা তৈরি করার জন্য আর কিছু তুলা নিয়ে নিচ্ছি এবং তুলাটা ভালোভাবে চিকন করে নিতে হবে, সেই বানিয়ে নিতে হবে। সেই দুই হাতে মুড়িয়ে একেবারে চিকন, যত টাইট করা হবে, জায়গা ছোট হলে খুব টাইট করে নিতে হয়। হালকা এক সাইডে সুপারগুলো দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ করতে হবে, যেন রাউন্ড হয় অনেক মজবুত এবং শক্ত। গোলাকার চারো সাইডে ঘুরিয়ে
সুপারগুলো লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন নাটের ভিতরে না পড়ে, মানে এই যে লক যে রয়েছে লকের ভিতরে না পড়ে। বাহিরের অংশে আস্তে আস্তে করে চারোদিকে দিয়ে দিতে হবে, কিন্তু ভুল ক্রমেও যেন ভিতরে না পড়ে, সেটা খুব লক্ষ্য করে কাজ করতে হবে। এবং অপর প্রান্তে যে নাটটা রয়েছে সেটার এক সাইডে প্লাস্টিক আছে কিন্তু অপর সাইডে প্লাস্টিক নাই। যে সাইডে প্লাস্টিক নাই সেই সাইডে একটা সাপোর্টের হিসেবে আবার একটু তুলে দিয়ে সুন্দর করে সেই সাইডটা লাগিয়ে দিতে হবে। মনে করতে পারেন যে এই সামান্য এতটুকুর জন্য এত সময় ব্যয় এবং এত পরিশ্রম কেন? সময় অল্প হলেও একবার যদি ভালোভাবে মেরামত করে নেওয়া হয়, এখান থেকে এই স্ক্রুটা আর কখনোই, মানে এই লকটা আর কখনোই উঠবে না। হতে পারে সেখান থেকে বডিটা ভেঙে যাবে কিন্তু লকটা উঠবে না। জিনিস সামান্য, তুলা দিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু এটার কার্যকারিতা এবং কাজটা খুবই ভালো এবং লাস্টিং ক্ষমতাও অনেক সুন্দর, দীর্ঘদিন। আমাদের তিনোটা লকের কাজ হয়ে গিয়েছে। এখন হচ্ছে লকের সাইডে হালকা কিছু বাড়তি তুলা রয়েছে, যেগুলোর কারণে উপরের যে ডিসপ্লে টিনটা রয়েছে সেটা লাগবে না। এই জন্য আমরা ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে করে একেবারে গোল আকার করে তৈরি করে নিচ্ছে, এবং সাইডে যেগুলো তুলা ছিল একটু, সেগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, যাতে করে ডিসপ্লের সাইডটা সুন্দর করে বসে পড়ে এবং স্ক্রুগুলো ভালোভাবে লাগে। বাস, আমাদের কাটা শেষ। এখন আমরা এটা লাগিয়ে দেখব যে এটার কমপ্লিট কিনা। দেখেন কতটুকু সুন্দর হয়েছে। এই সাইডে যে তিনটা লক রয়েছে সেই তিনটা লকের মতোই সুন্দর হয়েছে। এখন আমরা এগুলো সব কিছু নিয়ে আসব এবং ডিসপ্লের যে পার্টটা রয়েছে সেই ডিসপ্লেটা লাগিয়ে তারপর দেবো। এখানে দেখেন কত সুন্দর তিনটা লক সেম, যেমন এটাও সেম না হলেও অনেকটা কাছাকাছি, একটু উপর নিচ হয়েছে, কিন্তু স্ক্রু যেগুলো রয়েছে সেগুলো অনেক সুন্দরভাবে বসবে এবং ভালোভাবে লাগবে। অতএব এইভাবে যদি আপনারা ভালোভাবে কাজ করেন বা ভালোভাবে একটু খেয়াল করে তারপরে করেন, অবশ্যই কাজটা অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে। অন্যথায় যদি এলোমেলো হয় অথবা নাট উপর নিচ হয়, মোটা হয়, সেক্ষেত্রে উপরে যে ডিসপ্লে উপরের যে প্রোটেকশনটা রয়েছে সেটা ভালোভাবে লাগবে না। এটা দেখেন, এই যে তিনটা নাট লাগিয়েছি, স্ক্রুগুলো একেবারে সুন্দর পজিশন মতো, কোনো ফাঁকা নেই। সেম এখানে যে তিনটা রয়েছে কোনো ফাঁকা নেই, সুন্দরভাবে লেগে গিয়েছে। অতএব আমাদের এই হিংসটাও ঢিল করে দেওয়ার কারণে টেকসই এবং মজবুত হবে ইনশাল্লাহ। এখন বাকি যেগুলো রয়েছে যেভাবে খুলেছি সেভাবে আস্তে আস্তে করে আমরা আবার সবগুলো ফিটিং করে নেব।
অবশ্যই ডিসপ্লের উপরে যে প্রোটেকশনটা রয়েছে সেটা লাগানোর আগে বোর্ড ট্যাপটা লাগিয়ে নিতে হবে। বোর্ড ট্যাপটা লাগাইলে কী হবে, তাহলে ডিসপ্লের সাইডে যে এই প্রোটেকশনটা লেগে থাকবে সেটা ফাঁকা থাকবে না, সুন্দরভাবে লাগানো থাকবে এবং দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। এবং যেহেতু বোর্ড ট্যাপ আমার কাছে চিকনটা নেই, এটার সাইডে যেহেতু চিকন বোর্ড ট্যাপ লাগবে, আমি কেচি দিয়ে চিকন করে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে সাইডে চিকন অংশে লাগিয়ে দিচ্ছি, যাতে করে কোনো সাইডে ফাঁকা না থাকে এবং কাজটা অনেক সুন্দর হয়। কাস্টমার যিনি থাকবেন তিনি দেখার পরে যেন কোনো রূপ ভুল অথবা অপছন্দ না হয়, সেক্ষেত্রে খেয়াল রাখলেই হয়। কাজ করতে হবে অনেক সুন্দর এবং স্মুথলি। আমাদের ডিসপ্লের সাইডটা লাগানো হয়ে গিয়েছে। এখন যে হিংসগুলো রয়েছে এবং যেগুলো আমরা খুলেছি সেখানে পজিশন মতো আবার সবগুলো ফিটিং করে নেব। অবশ্যই খেয়াল রাখবো যেন কোনো রিবন ফাঁকা না থাকে এবং যেখান থেকে যে সমস্ত রিবন গিয়েছে সেগুলো সেখানে নিয়ে যেতে। যেহেতু এখানে বেশি কিছু খোলা হয়নি, শুধু ডিসপ্লে, কেবল আর হচ্ছে ওয়াইফাই কার্ডের তার, তিনটে জিনিস খুলেছিলাম এবং সেই তিনোটা আবার পজিশন মতো লাগিয়ে নিব। ব্যাক পার্ট লাগানোর আগে অবশ্যই চেক করে নিতে হবে যে এগুলো পয়েন্ট আছে সবগুলো চেক করে নিতে হবে যে কোথাও কোনোটা ফাঁকা আছে কিনা, বাদ পড়েছে কিনা। ব্যাটারির লাইন থেকে শুরু করে সবগুলো চেক করে তারপরে ফাইনালি ব্যাক পার্ট লাগাতে হবে। এবং ব্যাক পার্ট সম্পূর্ণ লাগানোর আগে যেগুলো নাট সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে চার কর্নারে 4টা নাট লাগিয়ে তারপরে ল্যাপটপ ওপেন করে চেক করে তারপরে বাকি নাটগুলো ফিটিং করতে হবে। শেষ পর্যন্ত যারা ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আগামীতে আমি এমন একটি ভিডিও নিয়ে আসবো যেটা হচ্ছে ল্যাপটপের বডি সহ যেগুলো ভেঙে উঠে গিয়েছে, নতুন করে বডি করে তারপরে কিভাবে লাগাতে হয় সেটা সম্পূর্ণ একটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। যারা নতুন রয়েছেন তাদের জন্য অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনি সহজেই পেয়ে যান। এখন দেখবেন দুই সাইডে যে লকগুলো রয়েছে, দুই সাইডের লকগুলো সেম একই রকম, কোনো ফাঁকা নেই এবং কোনো জায়গায় কোনো স্পট নেই। এটা যে রিপেয়ার করা হয়েছে সেটা বোঝাই যাবে না, কারণ এটা এমন ভালোভাবে রিপেয়ার করা হয়েছে যে এটা বোঝার কোনো সিস্টেম নেই। এবং অনেকটা লুজ করে দেওয়ার কারণে ঢিল হয়েছে, কাজটাও অনেকটা সুন্দর করে করা হয়েছে। অতএব আমার ল্যাপটপটা রেডি। সকলকে অশেষ ধন্যবাদ।
সকলের শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।